দশক সময় যত যাচ্ছে রাজনীতিতে বিশ্বাস অবিশ্বাস অর্থাৎ অবিশ্বাস বাড়ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং পাল্টাপাল্টি অভিযোগ আসছে। বিশেষ করে একদল অসহিষ্ণু মানুষ কিন্তু অন্যকে অপমান করা এবং নানানভাবে হেনস্থা করার যে কালচার, সেটি থেকে আসলে আমরা কোনোভাবেই বেরোতে পারছি না। যেটি আসলে রাজনীতির যে আমাদের যে পট পরিবর্তন 5ই আগস্টের পরে যেটি আশা করা হচ্ছিল যে রাজনীতিতে এক ধরনের সুষ্ঠু পরিবেশ, সুস্থ পরিবেশ ফিরে আসবে, সেই জায়গাটাতে আসলে খুব বেশি আশার জায়গা তৈরি হচ্ছে না। যেই কারণে সাধারণ মানুষের মধ্যে তার বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং যে সামনে যে একটি ভালো নির্বাচন তারা আশা করছে এবং ভালো একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা তৈরি হবে, সেই জায়গাটাতেও কিন্তু আশার জায়গাটাতে হোঁচট খেয়েছে সাধারণ মানুষের মধ্যে। এবং সেই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। আমার সাথে দুজন সম্মানিত অতিথি এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন। আছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন আলম, তিনি সাবেক সংসদ সদস্য এবং সাবেক ডাকসুর AGS হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আরেকজন আছেন আমার সর্বডানে মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় রাজনীতিতে বিশ্বাস অবিশ্বাস। এই বিশ্বাস অবিশ্বাসের জায়গায় আমরা যাব, তবে তার আগে একটু আলোচনা করে নিতে চাই যে আজ গতকাল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিমানবন্দরে যে ঘটনাটি ঘটেছে, আমি শুরুতেই যেতে চাই জনাব নাজিম আপনার কাছে। আমরা তো আসলে আশা করেছিলাম যে 5ই আগস্টের পরে যে রাজনীতিতে একটি ভালো পরিবর্তন আসবে, সেখানে সহনশীলতা থাকবে, সহানুভূতি থাকবে, এমনকি পারস্পরিক সম্মান জায়গাগুলো থাকবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র বিদেশে না, দেশেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে অতীতে আমরা এবং এখনও ঘটছে, যে অপমান করার একটা সংস্কৃতি, গালাগালির সংস্কৃতি, সেই জায়গাটাতে এই যে ঘটনাটি ঘটলো, এই ঘটনাটাকে আপনি কিভাবে দেখবেন? কারণ এটি যেহেতু বিদেশের মাটিতে হয়েছে, সেখানে আমাদের বাংলাদেশের যে মানে কান্ট্রি হিসেবে, দেশ হিসেবে আমাদের ভাবমূর্তির জায়গাটাও কিন্তু নষ্ট হয়েছে। এটিকে আপনি কিভাবে দেখবেন? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। নিউজ 24 চ্যানেলে আপনি আমাকে আজকে আমন্ত্রণ জানাবার জন্য সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং চ্যানেল নিউজ 24-কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমার সহ আলোচক জনাব গাজী আতাউর রহমান সাহেব, তাকেও আমার শুভেচ্ছা, সালাম, এবং যারা আমাদের অনুষ্ঠান আজকে শুনছেন সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আপনি ঠিকই বলেছেন যে বিদেশের মাটিতে যেই ঘটনা সংঘটিত হয়েছে, এটা আমাদের দেশের ভাবমূর্তি অবশ্যই নষ্ট হয়েছে এবং এই জিনিসটা আসলে বিদেশে শুধুমাত্র বাংলাদেশেরই রাজনীতিটা বিদেশের মাটিতে খুব ক্রিয়াশীল। পৃথিবীর অন্য কোনো দেশের রাজনৈতিক দল বিদেশের মাটিতে নাই এবং এরকম ঘটনা আমরা শুনি না। শুধুমাত্র বাংলাদেশেই আপনার বিভিন্নভাবে আমার রাজনৈতিক দলের যেহেতু সংগঠন রয়েছে, আওয়ামী লীগ, বিএনপি, আগে থেকেই ছিল আওয়ামী লীগ, তারপরে বিএনপি স্বাভাবিকভাবে তাদের রাজনৈতিক দল আছে, এই জন্য বিএনপিও রাজনৈতিক দল ফর্ম করেছে, অন্যান্য রাজনৈতিক দলও ওখানে ফর্ম করেছে। ফলে আমাদের সরকার প্রধান এবং আমাদের পার্টির অন্যান্য আমাদের দলের মহাসচিবও গিয়েছেন, আরও অন্যান্য দলের নেতৃবৃন্দরা গিয়েছেন। এটা একটা জাতিসংঘের একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগদান করার জন্য। এটা তাদের আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট আচরণ অতীতে আমরা দেখেছি, তাই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়েছে এবং এতে করে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে, নো ডাউট, এতে কোনো সন্দেহ নাই। তো আসলে কি জানেন যে আপনি যে প্রত্যাশা এবং আপনার যে মানুষের যে আশা ছিল, প্রত্যাশার প্রাপ্তির ভিতরে যদি পার্থক্য হয়, ব্যবধান থাকে, তখন আপনার বিশ্বাস অবিশ্বাসের জন্ম নেয়। তো আপনি দেখবেন যে আমাদের দীর্ঘদিন যাবৎ একটা ফ্যাসিস্ট স্বৈরাচার এবং মানে একটা অবৈধ ভাবে জগদ্দল পাথরের ন্যায় চেপে বসেছিল, ভোট ছাড়া এবং গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে, যে গণতান্ত্রিক নিয়ম যেটা আমাদের একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আপনার সরকার পরিচালনা করবে, এই সরকার সম্পূর্ণভাবে আপনার আওয়ামী লীগের ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা জনগণের ভোট চুরি করে, ডাকাতি করে রাজত্ব কায়েম করেছে এবং ফ্যাসিস্ট কায়দায় আপনার একটা মাফিয়া সরকার হিসাবে চিহ্নিত হয়েছে।
এবং জনগণকে যেভাবে আপনার ইস্টার্ন রোলার চালিয়েছে, আমাদের অপোজিশনকে যেভাবে দমন নীতি এবং হত্যা, গুম, খুন, আয়নাঘর বানিয়ে যেভাবে নির্যাতন করেছে, জুলাই আগস্টে যেভাবে পাখির মতো গুলি করে হত্যা করেছে, এটা খুব বিরল ঘটনা। এবং সাথে সাথে আমাদের দেশের মানুষের সকলের ক্ষোভ ছিল, এবং বিভিন্নভাবে কেউ জনগণ ভোট দিতে পারে নাই কয়েকটা টার্ম। আপনি জানেন যে 14 সালে একতরফা ভোট করেছে, তারপরে 18 সালে দিনের ভোট রাতে সম্পন্ন করেছে, আর 24 সালে আমি ডামি ভোট করেছে। ফলে দেশের মানুষের ভিতরে একটা ক্ষোভ ছিল আগে থেকেই। তারপরে দেশের মানুষের সম্পদ লুটপাট করেছে, লুণ্ঠন করেছে, দেশের টাকা পাচার করেছে, হ্যাঁ, এবং রাম রাজত্ব কায়েম করেছে। ফলে এই ক্ষোভ দানা বেঁধে উঠছে এবং সবার ভিতরে পঞ্জীভূত ক্ষোভ, এবং পরবর্তীতে যেভাবে আমাদের ছাত্র নেতৃবৃন্দ কোঠাবিরোধী আন্দোলনে নেমে তারপরে একতরফা ভাবে ওদের উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়লো, তারপরে আবার এক দফার আন্দোলনে, যেটা আন্দোলনটা আমরা দীর্ঘদিন যাবৎ ছিল, সেই আন্দোলনের সাথে একাত্র হয়ে আমরা এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছি। এখন জনগণের প্রত্যাশা কিন্তু অনেক, সে প্রত্যাশার সাথে যে প্রাপ্তিটা, সেটা খুব শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনি দেখেন যে যেমন মানুষের প্রত্যাশা ছিল যে একটা সুন্দরভাবে দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি ঠিক থাকবে, এবং আমাদের ভিতরে একটা, যারা ফ্যাসিবাদ বিরোধী আমরা আন্দোলন করেছি, সবারই স্যাক্রিফাইস ছিল। যেমন বিএনপির একটা বৃহত্তম রাজনৈতিক দল, এটার যেমন আমরা 17টি বছর আমরা নির্যাতিত, নিপীড়িত, এবং মিথ্যা মামলা, গুম, খুন, এটা সেটা আমাদের পার্টির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্যমূলকভাবে তাকে মিথ্যা সাজা দিয়ে কারাগারে রাখা হয়েছে, তাকে চিকিৎসা পর্যন্ত করতে দেয় নাই। তো আমরা কিভাবে নির্যাতিত, আমাদের শত শত নেতাকর্মী গুম হয়েছে, হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছে, মিথ্যা মামলায় জর্জরিত, হ্যাঁ, লক্ষ লক্ষ আপনার নেতাকর্মী আপনার মিথ্যা মামলায় জর্জরিত ছিল। তো পরে জুলাই আগস্টে আমাদের সেখানেও আমাদের অনেক নেতাকর্মী নিহত হয়েছে, প্রায় 450-র মতো। আপনার টোটাল 1,500 মতো নেতাকর্মী নিহত হয়েছে। ছাত্র নেতাদের যে ভূমিকা, এটা ঐতিহাসিক ভূমিকা, পাশাপাশি জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলেরও ভূমিকা ছিল। তো সেখানে এই যে সকলের ভিতরে যে একটা ঐক্য ছিল, যে ফ্যাসিস্টকে বিদায় করব, সেই ঐক্যটা কেন যে আজকে বিভেদ তৈরি হলো, যে বিভেদ তৈরি হলে যে আপনার ফ্যাসিস্ট তারাই চায় এটা অনৈক্য হোক, তারা চায় নির্বাচন বানচাল হোক, এটাই স্বাভাবিক। তারা চাইবে গভর্নমেন্ট যেন স্টেবল না থাকে, এই গভর্নমেন্ট যাতে স্টেবল না হয়। আপনাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ফ্যাসিস্ট যে আওয়ামী লীগ, যার কথা আপনি বলছেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করছে, তাদেরকেও নির্বাচনে আনা এবং তাদের শরিকদেরকেও নির্বাচনে আনার পক্ষে কথা বলেছেন ভারতীয় এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে। এইটা কি আসলে মানে আওয়ামী লীগকে কি উনি আবারও পুনর্বাসন করার কথাই বলছেন কিনা, মানে এই ধরনের বক্তব্য বা এই ধরনের চাওয়া আপনাদের কি দলীয় চাওয়া? আওয়ামী লীগের পুনর্বাসন করার তো প্রশ্নই আসে না। আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত আমরা সবচেয়ে বেশি আমরা। তবে বক্তব্যটা এটা এইভাবে হইতে পারে, যেটা আপনি, যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে একটা দল শেষ করে দেওয়া যায় না। নিষিদ্ধের ব্যাপারে বলেন, আমি একটু শোনাই। এখানে রিপোর্টারের প্রশ্ন ছিল যে আওয়ামী লীগ কি আগামী ভোটে অংশ নিতে পারবে, জাসদ বা ওয়ার্কার্স পার্টির মতো তাদের শরিকরাও কি পারবে কিনা। তখন তিনি বলেছেন, আমরা বলেছি আওয়ামী লীগ এবং তাদের শরিকেরা সবাই, এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক, একটা সুষ্ঠু এবং অবাধ ভোট হোক। এজন্য অনেকে আমাকে ভারতের এজেন্ট, আওয়ামী দালাল বলে গালাগাল দিচ্ছে, কিন্তু শেখ হাসিনার অপকর্ম আমরাও কেন করব। তাহলে উনি কি এটি মানে কি বোঝাতে চেয়েছেন? উনি মানে চিন্তা করেছে যে ইনক্লুসিভ নির্বাচনের ব্যাপারে বলছেন। ইনক্লুসিভ নির্বাচন হলে পরে সেই নির্বাচনটা আপনার ক্রেডিবল ইলেকশন হয়, এবং যাতে করে দেশে বিদেশে সবার কাছে গ্রহণযোগ্য হয়। কিন্তু আওয়ামী লীগ যেহেতু একটা সবাই মিলে একটা কনসেনসাস ডেভেলপ করছে, যে সবাই মিলে আপনার ঐক্যমত ভিত্তিতে যদি আপনার ওদেরকে নিষিদ্ধ করা হয়, সেক্ষেত্রে তো আমাদের পার্টির পক্ষ থেকে তো সাধুবাদ জানিয়েছে। কিন্তু প্রশ্নটা হলো যে আওয়ামী লীগের ব্যাপারে আমাদের আওয়ামী লীগের ব্যাপারে বিচার, আমরা আওয়ামী লীগের ব্যাপারে আমরা বিচারের ব্যাপারে সিরিয়াস। তাদের যে অপকর্ম, সেটা বিচারের ব্যাপারে আমাদের খুব সিরিয়াস হইতে হবে। গভর্নমেন্টের যেমন এই বিচারের কাজটা খুব স্লো হচ্ছে, আমরা বিচারের ব্যাপারে খুব সিরিয়াস। তাদের যে পাখির মতো গুলি করে হত্যা করা, আয়নাঘর বানিয়ে যে হেলিকপ্টার দিয়ে গুলি করা, বিচার করতে হবে। আমরা জনাব গাজী আতাউর রহমান আপনার কাছে এই প্রসঙ্গটা জানতে চাই। এই যে বক্তব্যটা আওয়ামী লীগকে নির্বাচনে আনার
পক্ষে কথা বলছেন জনাব ফখরুল ইসলাম আলমগীর, এই বক্তব্যটাকে আপনারাও কি চান কিনা, বা এটি এই বক্তব্যটা আসলে বিএনপির পক্ষ থেকে কেন আসছে বলে মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে শাহাদাত ভাই, আর এই নিউজ 24-এর আজকের এই জনপ্রিয় অনুষ্ঠানের দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। বিশেষ করে আজকে এখানে এক সময়ের তুখুর ছাত্রনেতা, সেই 90-এর গণ অভ্যুত্থানের অন্যতম একজন সিপাহসালার আমাদের নাজিমউদ্দিন আলম ভাই, বিএনপির নির্বাহী কমিটির সদস্য, তাকেও ধন্যবাদ জানাই। তো আপনি যে প্রসঙ্গটা এনেছেন, আজকে আমরা বিভিন্ন মিডিয়ায় দেখলাম বিএনপির পক্ষ থেকে এটা আবার প্রতিবাদ করা হয়েছে, বলা হয়েছে যে এটি কিছুটা বিকৃতভাবে। হ্যাঁ, কিন্তু কোন অংশটা আসলে এখানে অতিরিক্ত হয়েছে বা তারা ভুল বলেছে বা ভুল উপস্থাপন করেছে সেটা সুনির্দিষ্টভাবে বলা হয় নাই, অথবা ওই পত্রিকার নামটাও তারা প্রতিবাদে উল্লেখ করে নাই যে কোন পত্রিকা এসেছে। অতএব বিষয়টা অনেকটাই মনে হচ্ছে যেন অস্পষ্ট, পরিষ্কার না বিষয়টা। আবার আমরা বিএনপি মহাসচিবেরও একটা স্টেটমেন্ট দেখলাম যে উনি নাকি সাক্ষাৎকারই দেন নাই, কিন্তু অফিসিয়াল স্টেটমেন্ট আমরা দেখলাম যারা সাক্ষাৎকার দিয়েছে তবে এইভাবে কথা বলে। তো এই জন্যে আসলে এখানে নাজিমউদ্দিন আলম ভাই বলতে পারবেন বিষয়টা, প্রকৃত বিষয়টা কি। তো আমরা তো যেটা যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, বিশেষ করে ফেসিবাদ বিরোধী প্রধান শক্তিগুলোর দাবিতে, তো তখন কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিই বলেছিলেন যে তারা নাকি আগে থেকে চিঠি দিয়েছিলেন যাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়। যদিও ওই আন্দোলনে তারা শরিক ছিলেন না, কিন্তু বলেছেন সেই সময় যে আমরা তো আরো আগেই প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছিলাম যাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়। তা এখন যদি ওনারা আবার বলেন যে না আওয়ামী লীগ ইনক্লুসিভ নির্বাচনের জন্য আওয়ামী লীগকে আবার আনা প্রয়োজন, তাহলে তো বোঝা গেল যে তারা এক সময় একরকম কথা বলেন, এটা মানুষ জনগণ বিভ্রান্ত হয়, এটা ঠিক না। একটা রাজনৈতিক দল এবং বিশেষ করে দায়িত্বশীল রাজনৈতিক, বিএনপি তো এখন বলা চলে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাদের আওয়ামী লীগের ব্যাপারে তাদের এরকম অস্পষ্টতা এবং এক এক সময় এক এক রকম ভূমিকা নেওয়া, এটা কিন্তু আমাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য ভালো হবে না, এবং এটা বরং ফেসিবাদ পুনর্বাসনের সুযোগ করে নেবে এই সমস্ত দুর্বলতাগুলো। এই জন্য আমরা মনে করি আওয়ামী লীগের ব্যাপারে বিএনপি স্ট্রেট কাট কথা বলা উচিত। হ্যাঁ, যদি তারা মনে করে যে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারে তাহলে তারা বলুক যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে, আমরা বাধা দিব না। আর যদি মনে করে যে না আওয়ামী লীগ অতীতে ক্ষতি করে আসছে এবং আওয়ামী লীগ নির্বাচনে আসলে সেই নির্বাচনটা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে এবং সন্ত্রাস নৈরাজ্য হবে, এবং তারা একটা রাজনৈতিক দল হিসাবে যে চরিত্র হওয়া দরকার, আসলে আওয়ামী লীগের সেই চরিত্র নাই। আমরা যেটা দেখেছি আসলে এটা একটা মাফিয়া দল বলা চলে। আসলে রাজনৈতিক দলের চরিত্র যখনই আওয়ামী লীগ এসেছে ক্ষমতা তখনই আমরা দেখেছি তারা আসলে কোনো রাজনৈতিক দলের মতো আচরণ তারা করে নাই, গণতান্ত্রিক আচরণ তারা করে নাই, বরং মানুষকে জিম্মি করেছে এবং গণতন্ত্রকে হত্যা করেছে, রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে, ইভেন মিডিয়া পর্যন্ত, সকল মিডিয়া পর্যন্ত তারা নিষিদ্ধ করে দিয়েছে। তো এগুলো তো আসলে কোনো নিয়মতান্ত্রিক রাজনৈতিক দলের কাজ না। অতএব এখানে আওয়ামী লীগের ব্যাপারে আজকে আমরা দেখছি যে বিএনপির এই যে অস্পষ্ট বক্তব্য, এটা আমাদেরকে আসলে বিস্মিত করে, কারণ আওয়ামী লীগের দ্বারা সবচেয়ে বেশি আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু বিএনপি, তাই না? এখন বাকি এখানে আমরা তো চাই যে বিএনপি বরং আওয়ামী লীগের ব্যাপারে আরও বেশি তাদের ভূমিকাটা আমরা প্রত্যাশা করি, যে তারা যাতে পুনর্বাসিত হতে না পারে এই ব্যাপারে তাদের ভূমিকাটাই মানে আরও বেশি হওয়া উচিত ছিল, সেটা আমরা প্রত্যাশা করেছিলাম। কিন্তু এখন ফখরুল সাহেবের নতুন বক্তব্য নিয়ে যে ধূম্রজাল তৈরি হয়েছে, এই ব্যাপারে বিএনপির অফিসিয়ালি একটা স্টেটমেন্ট হওয়া উচিত এবং পরিষ্কার স্টেটমেন্ট হওয়া উচিত, এবং কোন কোন বিষয়গুলোতে আপত্তি আছে বা ভুলভাবে এই ব্যাপারে অস্পষ্টতা অবশ্যই আমাদের সকলের জন্য, যতক্ষণ পর্যন্ত দেবেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু বিষয়গুলো নিয়ে আলোচনা হতে থাকবে, সমালোচনা হতে থাকবে। তেমনই আরেকটি বিতর্কিত কথা, বিতর্কিত বলছি এই কারণে যে কারণ এটির ব্যাপারে জামাতে ইসলামীর আসন ভাগাভাগি নিয়ে কথা হয়েছে। সেখানে প্রশ্ন ছিল যে জামাতে ইসলামী এনসিপি কি তাদের কাছ থেকে কোনো আসন চেয়েছে কিনা, তখন তিনি বলছেন যে এনসিপি চায়নি, জামাত চেয়েছে 30টি আসন, জামাতকে 30টি আসন দিতে বলা হয়েছে, জামাত রাজি হয়নি।
এই ধরনের, দুঃখিত, জামাত চেয়েছিল কিন্তু ওনারা রাজি হননি, ওনারা আরো কম অফার করেছেন, এমন কথা বলেছেন। এবং এর প্রতিবাদে আবার জামাত ইসলাম থেকে এটিকে অসত্য এবং অমর্যাদাকর বলা হয়েছে এবং সেটি প্রমাণ করতে বলা হয়েছে যে তারা আসলে চেয়েছে কিনা। এই যে বিশ্বাস অবিশ্বাসের কথাটা যেটি বলছিলাম, এই জায়গাটা আসলে কেন তৈরি হলো? মানে এইখানে কি আসলে ঘটনাটি যদি ঘটে থাকে সেটা আসলে কতটা মানে সেটা কিভাবে দেখবেন আপনি? এখানে যে রিপোর্টটা এসেছে সেটা প্রতিবাদ করেছে আবার জামাতে ইসলামী এবং তারা এটাকে অস্বীকার করেছে। এখন আমার কাছেও এটা কেমন জানি মনে হয়, জামাতে ইসলাম বিএনপির কাছে 3টা আসন 30টা আসন কেন চাবে? এটার তো কোনো আসলে লজিক্যালি এটাকে মেনে নেওয়া যায় না, মানে এটা বিশ্বাসযোগ্য মনে হয় না। কারণ জামাতে ইসলাম যখন আওয়ামী লীগ ছিল, বিএনপির সাথে যখন তারা জোটবদ্ধ ছিল, তখনই তো বিএনপি তাদেরকে 45টা আসন দিয়েছিল। তা এখন কি জামাত ইসলাম আরো দুর্বল হয়ে গেছে যে তারা মানে 30টা আসন চাবে আর সেটাও তারা পাবে না? এই যে বিষয়টা এখানে মানে এই বিষয়টাই মনে হয় যে একটা কেমন মানে বিষয়টা অস্বাভাবিক, এটাকে স্বাভাবিকভাবে নেওয়াটা কঠিন। তবে আসলেই এই জাতীয় কোনো কথাবার্তা হচ্ছে কিনা এটা নিয়ে মানুষের মধ্যে কিছুটা কিউরিসিটি আছে। তো যদি এই জাতীয় হয় তাহলে কি হবে? তাহলে তো নির্বাচন হবে না, সিলেকশন হবে। আপনাদের দল, আমরা তো ইলেকশন চাই। আপনাদের দলের দিক থেকে কি এই ধরনের কোনো কথাবার্তা? না, এখানে আমরা তো একটা ইলেকশন চাই। এখন জামাত, বিএনপি, এনসিপি তারা যদি নেগোসিয়েশন করে সিট ভাগাভাগি করে তাহলে তো এটা নির্বাচন হবে না, এটা সিলেকশন হবে। তো এমন সিলেকশন তো আওয়ামী লীগ করেছে 3টা, জাতীয় পার্টির সাথে এই জাতীয় দেনদার বা 14 দলের সাথে করে তারা নিজেরা করেছে। তা এখন কি বিএনপি জামাত আবার সেই পথে যাবে? তাহলে সেই নির্বাচন কি হবে এটা তো আমরা বুঝতে পারছি। এগুলো আসলে আমার মনে হয় একটা ধূম্রজাল তৈরির জন্য এই অবস্থা করা হচ্ছে। কেন? এগুলো ফেসিবাদী শক্তি আওয়ামী লীগকে সুযোগ দেওয়ার জন্য। দেখো আমরা এসব করছি, এখন তারাও এসব করছে। এখন এগুলো মিডিয়া ট্রায়াল কিনা এটাও আমার কাছে এটা আসলে বুঝতে হবে। কারণ এই দিক থেকে আপনার কাছে এই প্রশ্ন করছে, কারণ এই সাক্ষাৎকারটা নিয়ে আসলে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে। আমি এমন সংবাদও দেখেছি যে আপনাদের মহাসচিব বলেছেন এআই দিয়ে এই সাক্ষাৎকারটি তৈরি করা হয়েছে। নির্বাচন যে যত ঘনে আসবে নানান রকমের না, কিন্তু আপনাদের দিক থেকে আসলে এটা কেন ক্লিয়ার করা হচ্ছে না? মহাসচিব এই কথা বলেছেন, আমার মনে হয় আই ডোন্ট থিংক সো যে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে, এই কথা উনি বলেছেন, এটা আমার মনে হয় না। এখানে কিছু ব্যাপার আছে। এটা আপনি বক্তব্য কবে রেখেছেন? এটা আপনি কোথায় বসে বলেছেন? আমি যদি আপনাকে প্রশ্ন করি, মহাসচিব বলেছেন যে আওয়ামী লীগ ইলেকশন করতে দিতে হবে, এটা বলেছেন আপনাদের দলীয় কার্যালয়ে বসেই বলেছেন। ওখানে কিছু ছবিও ছাপানো হয়েছে, আমি যদি আপনাকে আমি দেখাতে চাই। এই যে এখানে ছবি, এই যে তারা এই ছবিটাও ছাপিয়েছে ওই রিপোর্টারের সাথে। এবং এই ছবিটাকে আপনি দেখেন, এগুলি আসলে সঠিক না আমার মনে হয়। এই ছবিটা এগুলি বিভ্রান্তমূলক এবং এআই দিয়ে অনেক বিভ্রান্ত ছড়ানো হচ্ছে এবং আমাদের ভিতরে বিভেদ তৈরি করার অনেক প্রক্রিয়া চলছে। আপনার কিছু বক্তব্য, যেগুলো বক্তব্য দিয়ে ফেসিবাদ বিরোধী আমরা যারা রয়েছি, যারা আমরা একটা সুন্দর গণতন্ত্রের দিকে এগিয়ে যাব এবং তাদের এত স্যাক্রিফাইস, তো আজকে এখানে বিভিন্ন রকমের ষড়যন্ত্র চলছে আমাদের ভিতরে বিভেদ তৈরি করার। তো আমার যেটা ধারণা যে আওয়ামী লীগ এমন একটা ফ্যাসিস্ট দল যে আমরা 1 বছরে আমরা ভুলে যেতে পারি না। আপনার যা দেখেন যে তারা যা অপকর্ম করেছে, আমাদের বিএনপি তো সবচেয়ে বড় নির্যাতিত পার্টি এবং জামাত ইসলামও নির্যাতিত, এবং এনসিপি এবং আমাদের ছাত্র জনতা জুলাই আগস্টে 1,500-এর মতো নেতাকর্মী, আমাদের ছেলেপেলেরা আপনার নিহত হয়েছে। তো সেখানে আপনার তারপরে তো আমি আগেও বললাম যে তাদের যে রামরাজত্ব, লুটপাট, এমন একটা দল, এমন একটা রাজনৈতিক দল সকলের কাছে ঘৃণিত, এবং সকলের অনুযায়ী যে এটা কোনো রাজনৈতিক দলই হতে পারে না। তাদের যে কর্মকাণ্ড, এটা সম্পূর্ণ মাফিয়া, মানে একটা ফ্যাসিস্ট। সুতরাং এটা যখন সিদ্ধান্ত হয়েছে তখন আপনার গিয়ে আমাদের পার্টি কিন্তু স্বাগত জানিয়েছে। তো আপনি যেটা বলছেন এটা এটা অবশ্যই আমাদের পার্টি থেকে যদি এরকম আমাদের পার্টির সম্পর্কে, পার্টির মহাসচিব সম্পর্কে যদি এরকম কথা বলে থাকে কেউ, এটা নিশ্চয়ই পরিষ্কার করবে আমাদের পার্টির তরফ থেকে। তো আমার ধারণা যে আমাদের আওয়ামী লীগের সাথে বিএনপির কোনো রকম কোনো আপনার আপোষ করার মতো কাজ এটা বিএনপির দ্বারা হবে না, এটা আপনাকে আমি স্পষ্টভাবে বলতে পারি। কারণ সবচেয়ে বেশি নির্যাতিত এই আওয়ামী লীগের দ্বারা আমরা। এখন আমার বক্তব্য হলো যে আমরা একটা কথা বলতে চাই যে ইনক্লুসিভ ইলেকশনের ব্যাপারে, বিরতির পরে ক্রেডিবল ইলেকশনের জন্য একটা বিরতির সময় হয়েছে। দর্শক, আরএসএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে বিরতির সময় হয়েছে, ফিরছি একটু পর, সাথে থাকুন।
RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্রে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছি রাজনীতিতে বিশ্বাস অবিশ্বাস এই শিরোনামে। আমাদের সাথে উপস্থিত আছেন নাজিমউদ্দিন আলম, নির্বাহী কমিটির সদস্য বিএনপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি এই পর্যায়ে গাজী আতাউর রহমান আপনার কাছ থেকে যেটি জানতে চাইব যে এই মুহূর্তে আসলে নির্বাচন নিয়ে আসলে যে ধরনের একটি বিভক্তি তৈরি হয়েছে দলগুলোর মধ্যে, সেই বিভক্তির জায়গাটাতে আসলে সমাধানের জায়গা কি আপনি দেখেন? কারণ দুই পক্ষের, আমি যদি বলি কেউ পিআরের পক্ষে, কেউ বিপক্ষে, কেউ গণপরিষদে ভোট চায়, কেউ সাধারণ নির্বাচন চাচ্ছে, মানে পুরো বিষয়টা একটি ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছে, যেটি সমাধান আসলে সরকারের কাছেও আছে কিনা সরকারের দিক থেকে আসলে কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যাচ্ছে না। সমাধান কি আসলে, কি মনে হয় কোন পথে গেলে আসলে সমাধান যে বিষয়টা বলেছেন যে নির্বাচন নিয়ে বিভক্তি, বিষয়টা এমন না। যারা আসলে আমরা এখন কথা বলছি এবং বেশ সমস্ত রাজনৈতিক দলগুলো ফেসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে এবং দীর্ঘদিন যাবৎ যারা আন্দোলন করেছে, এটা কিন্তু একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য এটাও একটা লক্ষ্য। অতএব নির্বাচন নিয়ে কার মধ্যে কোনো বিভক্তি নেই, নির্বাচন হতে হবে এবং সবাই এ ব্যাপারে আমরা একমতে আছি যে নির্বাচন অবশ্যই হতে হবে। এবং যেই সময়সীমাটা ঘোষণা করা হয়েছে যে রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচন, এটা নিয়েও কারোর মধ্যে তেমন কোনো দ্বিমত নেই। আমরা সবাই চাচ্ছি যে নির্বাচনটা ফেব্রুয়ারির মধ্যেই হয়ে যাক। তবে এখানে আমরা যারা বিভিন্ন ইস্যুতে এখন কথা বলছি এবং কর্মসূচিও দিয়েছি, আমাদের কথা হলো যে নির্বাচন তো অতীতে অনেক হয়েছে, এই নির্বাচনটা যাতে অতীতের নির্বাচনের মতো না হয়। আর নির্বাচন পরবর্তী যে সরকার ক্ষমতায় আসবে, এই সরকার যাতে অতীতের মতো দেশ পরিচালনা করতে না পারে, বরং এই সরকারটা যাতে যেই উদ্দেশ্যে, যেই জুলাই অভ্যুত্থান হয়েছে, যে সমস্ত আকাঙ্ক্ষা নিয়ে এবং এখন নতুনভাবে জনপ্রত্যাশা যেটা তৈরি হয়েছে, নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে, সুশাসন হবে এবং এখানে একটা সহনশীল রাজনৈতিক পরিবেশ তৈরি হবে, সবাই মিলেমিশে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাব, এমন একটা রাজনৈতিক সংস্কৃতি হবে। এটা আমরা যারা প্রত্যাশা করেছিলাম, তারা দেখছি যে আসলে সেই পথে যাচ্ছে না দেশ, বরং অতীতের মতো যেন একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার ক্ষমতায় যাবে এবং গুণগত কোনো পরিবর্তন তেমন আমরা লক্ষ্য করছি না। এবং এই সরকার যারা, এই অন্তর্বর্তীকালীন সরকার যারা ক্ষমতায় গিয়ে বারবার যে বিষয়গুলো অঙ্গীকার করেছে, তারা মৌলিকভাবে তিনটা বিষয়ের অঙ্গীকার করেছে। একটা হলো তারা রাষ্ট্র সংস্কার করবে, দ্বিতীয়ত তারা গণহত্যাকারী, টাকা পাচারকারী এবং যারা অবিচার জুলুম নির্যাতন করেছে তাদের বিচার করবে, আর একটা সুষ্ঠু নিরপেক্ষ ক্রেডিবল একটা নির্বাচন দেবে। তিনটা যেই তাদের ইস্যু ছিল, তিনটা অঙ্গীকার ছিল, এটা তারা বারবার বলেছে। তো সেক্ষেত্রে আমরাও সে ব্যাপারে তাদের প্রতি আমাদের আস্থা ছিল যে হ্যাঁ, অবশ্যই তারা সংস্কার করবে, বিচার করবে, তারপর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। তো আমরা দেখলাম দীর্ঘদিন পর্যন্ত এই সংস্কার নিয়ে তারা কাজ করলো এবং সংস্কারের বেশ কিছু কমিটি হয়েছে। শেষ পর্যন্ত 6টা সংস্কার কমিশন নিয়ে, কমিশনের রিপোর্ট নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনে আলোচনা হলো দীর্ঘদিন পর্যন্ত, 2 মাস 2.5 মাস পর্যন্ত, এবং একটা জুলাই জাতীয় সনদ একটা তৈরি করা হলো। এখন জুলাই জাতীয় সনদটা তৈরি করা হয়েছে, এর আলোকেই আমরা ভেবেছিলাম যে এখন সেটা বাস্তবায়ন হবে, এর আলোকে নির্বাচন হবে এবং যারা ক্ষমতায় আসবে এই সংস্কারের আলোকে দেশ পরিচালনা করবে। এখন সেখানে নিয়ে বিভক্তি তৈরি হয়েছে। আমরা যেটা মনে করি যে সরকারের দায়িত্ব ছিল, ঐক্যমত্য কমিশনের দায়িত্ব ছিল সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা সমঝোতায় পৌঁছে একটা সনদ করা। ইমপ্লিমেন্ট করবে তো নির্বাহী বিভাগ, যারা ক্ষমতায় আছে তারা এটাকে বাস্তবায়ন করবে, তাই না? যেহেতু এই সরকারের দায়িত্ব, তারা এটা করবে। কিন্তু তারা আবার নতুন বিতর্ক তৈরি করে দিল কি যে এটা বাস্তবায়ন কিভাবে হবে। তো সেটা সংকটটা কিন্তু সেই জায়গায় চলে এসেছে। তো আমরা এই জন্য বলেছি যে না, এই জুলাই সনদের আইনি ভিত্তি লাগবে এবং সেটার আলোকে নির্বাচন হতে হবে। আর যেহেতু সংকটের মূলে আমরা দেখেছি যে নির্বাচন ব্যবস্থা, এই জন্য আমরা বলেছি অতীতে যেই 12টা জাতীয় নির্বাচন হয়েছে, কোনো না কোনোভাবে নির্বাচনগুলো বিভিন্নভাবে বিতর্কিত হয়েছে, প্রহসন হয়েছে, ডামি নির্বাচন হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে। কোনো একটা নির্বাচনে আসলে সেভাবে একেবারেই হয় নাই। তো এই জন্য আমরা বলছি নির্বাচন ব্যবস্থাটার পরিবর্তন হতে হবে, যাতে শতভাগ মানুষের মতামতের প্রতিফলন ঘটে নির্বাচনে এবং পার্লামেন্টে সকলের প্রতিনিধিত্ব যায়। এই জন্য আমরা গোটা ওয়ার্ল্ডে যে জনপ্রিয় পদ্ধতি এখন অনুসরণ করা হচ্ছে প্রায় 91টা রাষ্ট্রে,
সেই পিআর পদ্ধতি আমরা বলেছিলাম যে এটা যদি হয় তাহলে আমাদের এখানে যে নির্বাচন কেন্দ্রিক সংকটটা আছে এবং নির্বাচন কেন্দ্রিক যে সংঘাত সহিংসতা হয় প্রতিহিংসা রাজনীতি হয় এটা থাকবে না, পার্লামেন্ট হবে সকল সংকটের সমাধানের। কিন্তু পিআরের তো আসলে অনেক ধরনের নেগেটিভ সাইড আছে যেগুলোকে আসলে বাংলাদেশ এই মুহূর্তে কি বাংলাদেশের যে জনগণ, প্রথম কথা হচ্ছে পিআর পদ্ধতিটা মানুষের কাছে পরিষ্কার না, এবং সেটার যে জনপ্রতিনিধিদের যে সরাসরি সম্পৃক্ততা সেই এলাকার মানুষদের সাথে, সেই জায়গাটাতে একটা ঘাটতি থাকবে। নানান ধরনের বিতর্ক আছে বা সমস্যা আছে, সেগুলোকে কিভাবে সমাধান করবে? মানে এই মুহূর্তে কি পিআর পদ্ধতি বাংলাদেশে প্র্যাকটিস করার মতো সেই সক্ষমতা বা সেই সুযোগ কি এখনো আছে? দেখেন, পিআর পদ্ধতি নির্বাচন কিন্তু যেভাবে হচ্ছে অতীতে সেভাবেই হবে। নির্বাচনটা মানুষ ভোট ব্যালটে ভোট দিবে, মানুষ তো ব্যক্তিকে মানুষ ব্যালটে ভোট দিবে। সাধারণত আমাদের দেশে কোনো একটা আসনে যে ব্যক্তিকে চেনে, ভালো জানে, তার সাথে সম্পর্ক ভালো, সুখে দুঃখে পাচ্ছে, তাকেই ভোট দিচ্ছে। কিন্তু আপনি যখন পিআরে ভোট দিবেন তখন তো সে ব্যক্তিকে ভোট দিতেই পারছে না। এই যে আপনি একটা কথা বলেছেন না, মানুষ সুখে দুঃখে পাবে, এটাই আমাদের হলো একটা ভুল ধারণা। এমপি বানানো হয় কিন্তু দেশ জাতীয় পার্লামেন্ট, সেখানে কোনো ব্যক্তির সুখ দুঃখ দেখার জন্য কিন্তু এমপি না, সেজন্য স্থানীয় সরকার আছে এবং বিভিন্ন স্থানীয় প্রতিনিধি আছে। এবং এমপি পার্লামেন্ট মেম্বার যিনি হবেন তিনি জাতীয় পলিসি নির্ধারণ করবেন, গোটা জাতির জন্য আইন বানাবেন, তিনি প্রধানমন্ত্রী বানাবেন, তিনি স্পিকার বানাবেন, রাষ্ট্রপ্রধান বানাবেন এবং আন্তর্জাতিক যেটা সংবিধান আমাদের আছে আন্তর্জাতিক চুক্তি নিয়ে বিচার বিশ্লেষণ করবেন এবং জাতীয় বিভিন্ন সমস্যা নিয়ে বিশ্লেষণ করবেন, তাই না? এখন এমপি যদি স্থানীয় লোকজন দেখতে চায় তাহলে না, আমি বলি এটা কিন্তু আমাদের এলাও করে না, আমাদের সংবিধান কিন্তু এটা এলাও করে না। সংবিধানে এমপির যে দায়িত্ব কাজ, এর মধ্যে স্থানীয় সমস্যা সমাধান করার কাজ কিন্তু তার না। এই জন্যই আমাদের স্থানীয় সরকারটা এখনো দুর্বল। এখানে একজন এমপি সেখানে মেম্বারের কাজে হস্তক্ষেপ করে, চেয়ারম্যানের কাজে হস্তক্ষেপ করে, উপজেলা চেয়ারম্যান কোনো কাজই করতে পারে। অতএব সেইগুলো শক্তিশালী যদি আমরা করতে পারি তাহলে এমপিকে আসলে স্থানীয় বিভিন্ন জায়গায় ইনভলভ হওয়া লাগে না, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা রোড কালভার্টের সেখানে হস্তক্ষেপ করা এগুলো লাগে না। কিন্তু এগুলো আমাদের অতীতে যেগুলো হয়েছে এই ধারণা থেকেই কিন্তু পিআরের বিরোধিতা যারা করতেছেন, এই ধারণা থেকে। কিন্তু এই ধারণাটা যদি আপনি মাথা থেকে সরিয়ে ফেলেন যে এমপির স্থানীয় ফাংশনে ইনভলভ হওয়াটা এমপির দায়িত্বই না। এমপির দায়িত্ব হলো জাতীয় পার্লামেন্টে ভালো আইন হবে, জাতীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং জাতীয় অর্থনীতি কিভাবে ডেভেলপ হয়, বেকারত্ব কিভাবে দূর হয় এবং আমাদের মধ্যে কিভাবে ঐক্য সংহতি প্রতিষ্ঠা হয়, আন্তর্জাতিক বিশ্বের সাথে আমাদের সম্পর্ক, এগুলো হলো এমপির দায়িত্ব। মানে আপনার কথাটা নিয়েও যদি আমি বলি যে আরও কিছু বিষয় আছে, যেমন কাদেরকে পরে সেখানে মনোনয়ন দেওয়া হবে, দলের প্রধানের হাতে অনেক বেশি ক্ষমতা চলে যাবে, মানে সাধারণ মানুষের যে চাওয়া, সে যে অনেকগুলো বিতর্ক আছে। আমি একটু শুনে আসতে চাই এই জায়গাটাতে জনাব নাজিমউদ্দিন উনি যেটি বলছেন দুইটি বিষয়, একটি হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি আসলে তারা চান, আরেকটি বিষয় হচ্ছে নির্বাচন ব্যবস্থার সংস্কার, মানে আগে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোতে যাতে সেভাবে না হয়, সেই নির্বাচন ব্যবস্থা যে সংস্কারের কারণে পিআর চাচ্ছেন। আপনারা কেন এর বিরোধিতা করছেন? মানে এইটি আসলে কি সম্ভব না? মানে সবাই সমঝোতা করে পিআর পদ্ধতিতে কি আসলে একটি নির্বাচন করা কি অসম্ভব? দেখেন, জাতীয় নির্বাচন এটা আমাদের কাছে চ্যালেঞ্জ। আমাদের এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমাদের গভর্নমেন্টের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ। এদেশের জনগণের প্রত্যাশা একটা সুষ্ঠু নির্বাচন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উনি নিজেও বলেছেন একটা ঐতিহাসিক নির্বাচন উনি উপহার দিবেন এবং সেজন্য আমাদের নির্বাচন কমিশন তারাও প্রস্তুত। দেশের প্রচলিত আইন অনুযায়ী যেহেতু সংবিধানের অধীনে এই সরকার শপথ গ্রহণ করেছেন, তো সংবিধানের বাইরে এই মুহূর্তে যাওয়া যাচ্ছে না। তো আপনারা জানেন যে বর্তমান প্রচলিত আইনে যেমন সংবিধানে রয়েছে জনগণের 65(2) কনস্টিটিউশনের 65(2) অর্থাৎ 65 অনুচ্ছেদের 2-তে বলা আছে যে জনগণের প্রতিনিধিরা, প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিরা, তাদেরকে নিয়ে সংসদ গঠিত হইবে। পরিষ্কার কথা আছে এটা। তো জনগণ তাদের নেতাকে তারা নির্বাচিত করবে। তো এখন আপনার জুলাই সনদ, সেখানে যে যে বিষয়গুলো আছে যেগুলো ব্যাপারে আমাদের সকলের ঐক্যমত হয়েছে, হ্যাঁ, এগুলি নিয়ে আমাদের একমত হয়ে, আর যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে যে আমি এই পর্যন্ত পারবো,
আরেকজন এই পর্যন্ত পারবে, যে যেটা পারবে সবাই কনসেনসাস ডেভেলপ করবে, যখন সবাই মিলে ঐক্যমত যেটা হবে সেটাই ফাইনাল হবে, ওইটাই সাইন করে আমাদেরকে চলে যেতে হবে সামনের দিকে। আমরা এটা নিয়ে যদি বার্গেনিং করি, আপনি একটা জিনিস অ্যাফোর্ড করতে পারবেন, আমি এটা অ্যাফোর্ড করতে পারবো না, সবাই একমত হবে এটা মনে করার কোনো কারণ নাই। এক একজনের, এখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছি, এক দফা আন্দোলনে হাসিনার পতন, এখন আমরা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে যার যার রাজনৈতিক আদর্শ নিয়ে, যার যার কর্মসূচি নিয়ে আমরা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে রয়েছি, তাই না? এখন আমাদের লক্ষ্য একটা সুষ্ঠু নির্বাচন, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এখন কোনো রকম অ্যানার্কি, মব জাস্টিস, মব ভায়োলেন্ট এটা জনগণ প্রত্যাশা করে না। এটাকে আমরা নিজেরা যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, এটা নিয়ে রাজপথে গিয়ে এখন হইচই করা, এটা মানুষ এটা প্রত্যাশা করে না। মানুষ এখন চাচ্ছে, যেহেতু একটা নোবেল লরিয়েট, আমাদের অত্যন্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি, আমাদের বরেণ্য ব্যক্তি, উনি আমাদের সকলের সম্মতির ভিত্তিতে উনি এখানে বসেছেন এবং রিয়াজ সাহেবকে দিয়ে ঐক্যমত কমিশন গঠন করেছেন, বারবার সবাইকে নিয়ে বৈঠক করছেন। এখানে বৈঠক করে সবাই মিলে যে কয়টা পয়েন্টে একমত হবে ওইটার উপরেই একমত হইতে হবে, ওইটা নিয়ে সামনের দিকে যাইতে হবে, তারপরে এটা আবার পার্লামেন্টে রেকটিফাই করতে হবে নেক্সট পার্লামেন্টে। আপনার দরকার হলে পার্লামেন্ট ইলেকশন, এটা নিয়ে বার্গেনিং করে আমাদের ভিতরে বিভেদ যদি হয়, বিভেদ যদি বাড়ে, তাহলে সংকট আরো বাড়বে, এটা দেশের পরিস্থিতি আরো খারাপ দিকে যাবে, তখন আপনার অনেক লস হয়ে যাবে। সবচেয়ে বেশি লুজার হবে যারা এই যে আপনার এটা নিয়ে পিআর নিয়ে এটা করতেছে, আপনার বার্গেনিং করতেছে, এটা নিয়ে যদি আপনার বিভেদ তৈরি করে, এটা নিয়ে যদি ধরে, ইগো কাজ করে যে না আমরা ইলেকশনে যাব না, হ্যাঁ, তাহলে তো ইলেকশনটা ভালোভাবে হবে না, ক্রেডিবল ইলেকশন হবে না। তো এই জন্য আপনার দরকার একটা ক্রেডিবল ইলেকশন। আমরা যারা আছি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, সবাই মিলে আমরা নির্বাচনটা শেষ করি। আর আপনার সংস্কার, এটা আমাদের চলমান প্রক্রিয়া, সংস্কারের গতিও খুব স্লো, ভেরি স্লো। বিচার প্রক্রিয়া, এটা আমাদের চ্যালেঞ্জ, বিচারটা খুব হওয়া দরকার, এই ফ্যাসিস্টদের বিচার হওয়া দরকার। পিলখানার যে ঘটনা, জুলাই আগস্টের যে হত্যা, আপনার গুম খুন, এই যে অসংখ্য আমাদের শাপলা চত্বরের যে ঘটনা, হেফাজতের উপরে হামলা, হ্যাঁ, পাখির মতো গুলি করে হত্যা করা, এই সমস্ত বিচারগুলি আপনার গিয়া এটা হওয়া দরকার, এটাও খুব স্লো যাচ্ছে। এই জন্য আমাদের উই নিড স্টেবল গভর্নমেন্ট। তো স্টেবল গভর্নমেন্ট কিভাবে আসবে? একটা ইলেক্টেড গভর্নমেন্ট হতে হবে। বিএনপি ক্ষমতায় আসলে কি এই বিচারগুলো সুষ্ঠুভাবে করতে অফকোর্স বিএনপি যদি, জনগণ যদি আমাদেরকে মনে করে উপযুক্ত এবং আমরা যদি ক্ষমতায় আসি, অবশ্যই বিচারের দিকে যাব আমরা। বিচার কোনোভাবেই বিচারের আইনের আওতায় এনে এই সমস্ত অপকর্মের বিচার অবশ্যই আমরা করব। একটা শিওর আপনাকে অ্যাসুরেন্স দিতে পারি যে আওয়ামী লীগের সাথে বিএনপির কোনো আপোষ হবে না, কারণ এই আওয়ামী লীগ আমার নেত্রীকে চিকিৎসা করতে দেয় নাই। এই আওয়ামী লীগ খালেদা জিয়াকে বিনা বিচারে 2 কোটি টাকার জায়গায় 10 কোটি টাকা ব্যাংকে আছে, বিনা বিচারে শুধু উদ্দেশ্যমূলকভাবে তাকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে। আমার নেতাকে আসতে দেওয়া হয় নাই। আমার বন্ধু ইলিয়াসকে গুম করেছে, অসংখ্য আমাদের কয়েকশো নেতাকর্মীকে গুম করেছে, আমাদের হাজার হাজার নেতাকর্মীকে খুন করেছে। সুতরাং এদেশের সম্পদ লুণ্ঠন করেছে, এদেশের ব্যাংকের টাকা লুটপাট করেছে, এদেশের ব্যাংক দেউলিয়া করেছে। সুতরাং আওয়ামী লীগকে ছাড়া হবে, বিএনপি ছেড়ে দিবে, আপোষ করবে, প্রশ্নই আসে না। এটা ধারণা করাটাই ভুল যদি কেউ মনে করে। আমরা চাই বিচার কার্য দ্রুত হওয়া এবং এই জন্য একটা দরকার স্টেবল গভর্নমেন্ট। আর একটা জিনিস কি আপনি মনে করবেন, এই গভর্নমেন্টকে ব্যর্থ করার জন্য নানা অপচেষ্টা চালাচ্ছে, ইলেকশন বানচাল করার অপচেষ্টা চালাচ্ছে ইন্ডিয়াতে বসে, ভারতে বসে বসে টাকা ছিটাচ্ছে মব ভায়োলেন্ট করার জন্য, মব জাস্টিস করার জন্য, বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ছদ্মবেশে ঢুকে যাচ্ছে এবং বিভিন্নভাবে ঝটিকা মিছিল করে অ্যানার্কি সৃষ্টি করতে চায়, ইলেকশন বানচাল করতে চায়। সুতরাং আমি বিশ্বাস করি যে সকল রাজনৈতিক দল যারা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল, তারা অত্যন্ত সচেতন, দায়িত্বশীল ভূমিকা রাখবেন, দায়িত্বশীল বক্তব্য রাখবেন, যাতে আমাদের ভিতরে কোনো রকম বিভেদ তৈরি না হয়, বিভেদ সৃষ্টি না হয়। এই বিভেদের ভিতরে তারা এসে পেট্রোল ঢালবে, অকটেন ঢালবে, তারা টাকা পয়সা দিয়ে তাদের অজস্র টাকা পাচার করে ইন্ডিয়াতে বসে বসে ষড়যন্ত্র করতেছে, একদিকে ইলেকশন বানচাল করার জন্য, যাতে করে একটা ইলেক্টেড গভর্নমেন্ট কোনোভাবে বসতে না পারে। ইলেক্টেড গভর্নমেন্ট বসলেই বিএনপি জানে যে বিএনপির সামনে হয়তো জনগণ, হয়তো আমাদের পার্টি যেহেতু বড় পার্টি, আমরা হয়তো আসতে পারি। আমরা যে তাদেরকে ছাড়বো না সেটা ভালো করে জানে, এই জন্য বিএনপিকে ঠেকাইতে হবে। আমরা চাই সকল ফ্যাসিবাদ বিরোধী যারা ছিল সবাই মিলে, আমরা, আমার নেতা বলেছেন তারেক রহমান সাহেব, জাতীয় সরকার গঠন করব, সবাইকে নিয়ে আমরা সরকার গঠন করব, দেশ চালাবো। জনতন্ত্র গণতন্ত্রের সময় হচ্ছে আরো একটি বিরতির, ফিরবো একটু পর।
স্বাগত আরেকবার জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের সাথে আছি হোসাইন শাহাদাত, আমাদের সাথে উপস্থিত আছেন নাজিমউদ্দিন আলম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য, এবং গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ। জনাব আতাউর, আপনার কাছে যেতে চাই, আজকে এনসিপির নেতা সার্জিস আলম তিনি বলেছেন তাদের যেই মার্কা চেয়েছিলেন তারা শাপলা, সেই শাপলা মার্কা তাদেরকে দেওয়া হয়নি, এবং এইটির প্রতিক্রিয়া তিনি খুব কড়াভাবে দিয়েছেন। তিনি যেটি বলেছেন আমি একটু পড়ে শোনাতে চাই। তিনি বলেছেন যে আমাদেরকে শাপলা প্রতীক দিতেই হবে, অন্য কোনো অপশন নেই, তা না হলে নির্বাচন কিভাবে হয় আর কে কিভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটা আমরাও দেখে নেব। এবং তিনি বলেছেন যে শাপলা প্রতীকটা না থাকার কারণে আসলে ইলেকশন কমিশন এটি দেয়নি, তার মানে আইনগত কোনো বাধা নেই, তালিকায় না থাকার কারণে এনসিপিকে প্রতীক দিতে পারছে না। তাহলে তারা যে এতদিন ধরে দাবি করে আসছে কেন সেটিকে অন্তর্ভুক্ত করা হলো না? সেই প্রতীক নিয়ে যে এই ধরনের করা বক্তব্য, বিশেষ করে নির্বাচন কিভাবে হয় দেখে নেওয়ার যে হুমকি, এইটা আসলে কি বার্তা দিচ্ছে বিশেষ করে এনসিপির মতো? সার্জিস আলমের বক্তব্য প্রসঙ্গে আমি পরে আসি। প্রথমত নির্বাচন কমিশন কেন দিতে পারবে না শাপলা, এটা কিন্তু তারা কোনো যৌক্তিক কারণ দেখায় না, বলছে তালিকায় নাই। তালিকায় তারা দাবি করছে, তালিকায় থাকলো না কেন? এটা কি আইনত কোনো নিষেধাজ্ঞা আছে শাপলার প্রতি? এটা আমার একটা জানার বিষয়। যে তালিকায় নাই তার মানে এটা তো একটা হালকা কথা। যদি শাপলা পাওয়ার পেছনে কোনো আইনগত নিষেধাজ্ঞা থাকে সেটা বলতো, আমরা থাকলে তো নিশ্চয়ই তিনি বলতেন। হ্যাঁ, কিন্তু সেটা না বলে তালিকায় নাই, এটা কিন্তু একটা হালকা কথা। এটা বলাতেই কিন্তু সার্জিসটা এরকম কথা বলেছেন। এখন বাকি সার্জিস যে কথাটা বলেছে যে নির্বাচন একটা দল প্রতীক তাদের অধিকার, তাদের চয়েস, যদি আইনগত বাধা কোনো না থাকে, আমি জানি না কেন, যদি আইনগত বাধা না থাকে তাদের প্রতীকটা পাওয়ার অধিকার আছে। তারা যদি ওই প্রতীক অন্য কোনো দলে না থাকে, হাসপাতালটা তো নাই মার্কেটে, অন্য কোনো দলেরও নাই। বাকি সার্জিস যেটা কথা বলেছে সেটা একটু আবেগটা বেশি হয়ে গেছে, যেহেতু তারা প্রতীকের প্রতি একটা প্রত্যাশা ছিল, সেটা পায় নাই। তবে এই জাতীয় কথা আমাদের বলা উচিত না, দায়িত্বশীল জায়গা থেকে। সার্জিস তো একদম দায়িত্বশীল একটা সংগঠনের একটা মুখপাত্র দায়িত্ব পালন করো, তো এইভাবে রিয়াকশনটা করাটা একটু বেশি হয়ে গেছে। তা আশা করি এটা হয়তো মিট হয়ে যাবে। নির্বাচন কমিশনের উচিত তাদেরকে সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা, এবং তাদেরও উচিত যদি শাপলার কোনো আইনগত বাধা না থাকে তাহলে এটা নিয়ে আইনে যাওয়া, আদালতে যাওয়া, অথবা বিকল্প কোনো প্রতীক নিয়ে নির্বাচন করা। প্রতীকটা তো আসলে বড় কোনো বিষয় না, এখানে অনেক ধরনের প্রতীকই আছে। যদি আমার নীতি আদর্শ জনসমর্থন থাকে তাহলে প্রতীকে কিন্তু খুব বেশি একটা আমাকে সুবিধা দিবে না, তাই না? তো এই জন্যে যদি জনসমর্থন না থাকে অনেক ভালো ভালো প্রতীক সেটাও আসলে হারিয়ে যায়। আমি জনাব নাজিমউদ্দিনের কাছে যে প্রশ্নটি নিয়ে আসতে চাই সেটি হচ্ছে যে জনাব রুহুল কবির রিজভী, আপনাদের দলের যুগ্ম মহাসচিব, তিনি বলেছেন, তিনি একটু অভিযোগ করেছেন যে ছাত্র দলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রশাসনের অনেক কর্মকর্তাকে গুরুত্বহীন করে রাখা হয়েছে। অন্যদিকে একটি বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে ডিসি এসপি বানানো হচ্ছে, এবং তিনি বলেছেন ১/১১ মতো ষড়যন্ত্র করে বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। আপনি তো ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন, বিশেষ করে ছাত্র দলের, আপনারই তো হয়তো বন্ধুবান্ধবরা এখন প্রশাসনের বিভিন্ন জায়গায় থাকতে পারে, বা আপনাদের ছোট ভাইরা থাকতে পারে, এই ধরনের ঘটনা কি ঘটছে আসলে? হ্যাঁ, আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, আমি মনে করি উনি ঠিকই বলেছেন। উনি ঠিকই বলেছেন যে কোনো প্রমাণ আছে আমাদের দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় একটা বিশেষ রাজনৈতিক দলের যারা সাথে সম্পৃক্ত তাদেরকে গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে। হ্যাঁ, বিশেষ করে আপনার দেখেন তো, আপনার যে ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর জামাতের সাথে জড়িত, হ্যাঁ, প্রক্টর জামাতের সাথে জড়িত। যেমন ডাকসু ইলেকশনে আজকে যে মানে অনেক সময় আজকে যে অভিযোগ আসছে, বিভিন্ন অন্যান্য সংগঠন অভিযোগ করেছে, সেখানেও আপনার বিতর্ক চলে আসছে। তো বিতর্কিতভাবে আপনার ডাকসু নির্বাচন নিয়েও বিতর্কের কথাবার্তা উঠে আসছে যে এই বিতর্কের ঊর্ধ্বে থাকা উচিত ছিল। তো ডাকসু নির্বাচন নিয়ে যে কথাবার্তা আসছে, তারপরে আরও কিছু কিছু জায়গায় আপনার প্রশাসনিক ক্ষেত্রেও, যেখানে যে যদি ছাত্র দলের সাথে জড়িত আছে যারা আছে, এদের অনেককে আমরা লক্ষ্য করছি যে তাদেরকে একটু বিভিন্নভাবে
একটু বিমাতাসুলভ আচরণ। এখন যদি সেটা হয় এবং তিনি অভিযোগ করেছেন রাজনৈতিক মাঠ থেকে বিএনপিকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে, যদি এটি হয় তাহলে তো এটি সরকারের পক্ষ থেকেই তো হচ্ছে, প্রশাসনের রদবদলগুলো তো সরকারের দিক থেকে হয়, তাহলে এই সরকারের অধীনে কি আপনারা সুষ্ঠু নির্বাচন আপনারা আশা করছেন, মানে এই সরকারকে আপনারা বিশ্বাস করতে পারছেন? আমরা এই জন্যই বলছিলাম বারবার যে বলছিলাম যে আমরা নির্বাচন, একটা জাতীয় নির্বাচন খুব দ্রুত হওয়া দরকার। এই সরকার যেমন সবচেয়ে আমাদের কাছে জনপ্রিয়, সকলের সমর্থনে ছিল, এবং অ্যাট দি সেম টাইম এই সরকার কিন্তু সবচেয়ে দুর্বলতম সরকার। তো এই জন্য আইন শৃঙ্খলার চরম অবনতি। আপনি দেখেন যে দিন দিন ছাত্রলীগের, যুবলীগের এই নিষিদ্ধ পার্টি তারা বিভিন্নভাবে রাজপথে অ্যানার্কি সৃষ্টি করছে এবং ঝটিকা মিছিল করতেছে। দিন মিছিলের সংখ্যা বাড়তেছে। যেহেতু বিচার প্রক্রিয়া নাই, গ্রেপ্তারের দিকেও আপনার খুব নির্বিকার, প্রশাসন নির্বিকার। তো এই সমস্ত জিনিস চিন্তা করে কিন্তু আমরা বারবার এই জন্য আমাদের যে যুক্তিটা ছিল নির্বাচনটা দ্রুত করার, যেমন দেখেন নেপালে গণঅভ্যুত্থানের পরে 6 মাসের ভিতর নির্বাচন তারিখ দিয়ে দিচ্ছে, তাই না? তো এই যে আমাদেরকে দেরি হচ্ছে, যত দেরি হচ্ছে দেখেন আমাদের ভিতরে বিভেদ বাড়ছে। বিভেদের ফলে ওরা চান্স নিচ্ছে, আমাদের ভিতরে বিভেদ হচ্ছে। যেমন মনে করেন আজকে সার্জিৎ সেটা বলছে, ওই দিনকে আবার শাপলা চত্বরে আপনার সোহরাওয়ার্দী উদ্যানে চরমনের পীর সাহেব বলছে যে পিয়ার না হলে নির্বাচন হতে দেওয়া হবে না। মানে সময় তো জটিলতা, এই যে সংকট সৃষ্টি হয়। তো আমি আশাবাদী, কারণ আমাদের ডক্টর ইউনূস স্যারকে আমি ধন্যবাদ জানাই যে জামাত মহাসচিব, আমাদের পার্টির প্রতিনিধি এবং এনসিপির প্রতিনিধি এদেরকে নিয়ে সফরে গিয়েছেন জাতিসংঘের অনুষ্ঠানে। তো আসার পথে নিশ্চয়ই আলোচনা হবে, এতে করে আমাদের ঐক্যমত হবে, একটা ভালো একটা পজিটিভ একটা রেজাল্ট আসবে আশা করি। পাশাপাশি আমি মনে করি যে নির্বাচনের ব্যাপারে জামাত ইসলাম যে যতই কথা বলুক না কেন, তারাও নির্যাতিত ছিল, তারাও ফ্যাসিবাদ বিরোধী অনেক আন্দোলন করেছে, আমাদের সাথে আমরাও ভূমিকা রেখেছি, ছাত্র জনতা রেখেছে। ফলে আমি মনে করি তারা দায়িত্বশীল ভূমিকা রাখবেন এবং তারা অলরেডি আমি দেখেছি যে তারা 300 আসনে তারা নমিনেশন কিন্তু দিয়ে দিয়েছে। তার মানে তারা পজিটিভ নির্বাচনের দিকেই এগোচ্ছে এবং সামনে আমরা মনে করি সবাই মিলে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করবো ইনশাআল্লাহ। নির্বাচনের মাধ্যমে একটা জাতীয় সরকার গঠন হবে এবং দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। জনাব আতাউর রহমান, এই যে যেটি বলছেন যে জামাতকে একটি বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে কিনা সরকারের দিক থেকে, মানে বিএনপির পক্ষ থেকে যে অভিযোগটা আছে সেটা কি আসলে আপনার কাছে কি যৌক্তিক মনে হয় কিনা, বা এই ধরনের কি দেওয়া হচ্ছে? সেই জবাব তো আমি দিব না। আপনি আমাদের কেউ থাকতো তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ছিল, কিন্তু আমি যেটা দেখছি যে এখানে যেহেতু আমাদের বিএনপি নেতা আছেন, যে বিএনপিকে সব জায়গায় প্রায়োরিটি দেওয়া হচ্ছে এবং পাশাপাশি জামাত যেহেতু তারাও একটা বড় রাজনৈতিক দল, তারাও পাচ্ছে। কিন্তু আমরা যারা রাজনৈতিক দল, আমরা তো নির্বাচন করব, তাই না? কিন্তু আমরা কিন্তু লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছি না। যেমন একটু আগে আলম ভাই এটা বললেন যে এই প্রধান উপদেষ্টা 3টা দলের প্রতিনিধি নিয়ে সফরে গেলেন, তো এখন 3টা দল নিয়ে কেন যাবেন? নির্বাচন কি শুধু 3টা দল করবে? 3 দলের 6 জন নিয়ে গেলেন, আর বাকি দল কি আঙ্গুল চুষবে বসে বসে? এই যে 6 জন নিয়ে গিয়া উনি একটা বিব্রতকর অবস্থা তৈরি করলেন, ওনার সরকার এই দায় দায়িত্ব নিতে হবে। ওখানে কাদেরকে বসিয়ে রেখেছে? নিউ ইয়র্কে আমাদের এই বাংলাদেশ মিশনে কারা আছে? তারা কেন নিরাপত্তা দিতে পারলো না? হ্যাঁ, যদিও এখানে বেইনসাফি হয়েছে এবং এখানে 3টা দলের 6 জন প্রতিনিধি নিয়েছে, 6টা দল থেকে তারা 6 জন নিতে পারতো, অথবা কেন তাদের কাজটা কি সেখানে? সরকারি সফর, সেখানে রাজনৈতিক দলগুলোর সেখানে ফাংশন কি? তাদেরকে নিয়ে কেন গেল? আর আলম ভাই যেটা বললেন হয়তো ওখানে আলোচনা হবে, কেন আলোচনা হবে? আলোচনা দেশে তো হচ্ছে, আবার বিদেশে গিয়ে আলোচনা কিসের হবে? আমাদের আসলে একেবারেই সমস্যা। এটা তো আপনাকে অনেক ধন্যবাদ। জনাব নাজিমউদ্দিন আলম, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। RICL জনতন্ত্র গণতন্ত্র আপনারা আমাদের সাথে ছিলেন। আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।